প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি মহান আল্লাহর ইচ্ছে আমরা সবাই ভালো আছি। D2K ব্যাকগ্রাউন্ড অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি শামীম চৌধুরী, সংযুক্ত আরব আমিরাত থেকে। বন্ধুরা, আজকে D2K ব্যাকগ্রাউন্ড এই অনুষ্ঠানটি খুবই স্পেশাল হতে যাচ্ছে। আমার বিশ্বাস শেষ পর্যন্ত আমরা যারা এই প্রোগ্রামটি দেখব, ইনশাআল্লাহ আমরা অনেকগুলো প্রশ্নের উত্তর আজকে আমরা পাবো। এই প্রোগ্রামের আজকে যেই শিরোনামটা আমরা নির্ধারণ করেছি সেটা হচ্ছে আদালতের রায়ের আলোকে আগামীর ডেস্টিনি। অর্থাৎ আদালত যে রায়টি দিয়েছে সেই রায়ের আলোকে আগামীর ডেস্টিনি কেমন হতে পারে, এই বিষয় নিয়ে সার্বিকভাবে আমরা কথা বলবো। আমাদের সাথে খুবই স্পেশাল একজন ব্যক্তি রয়েছেন। তো দেরি না করে আমরা আমাদের আজকে গেস্টের কাছে চলে যাই এবং পরিচিত হই। আমাদের সাথে রয়েছেন জনাব আশরাফুল আমিন, চিফ অপারেশনাল অফিসার COO। এই মুহূর্তে তিনি যে দায়িত্বটা পালন করছেন ডেস্টিনি 2000 লিমিটেডের, কিছুদিন আগেও তিনি চিফ কোঅর্ডিনেটরের দায়িত্ব পালন করেছেন। তো আমাদের সাথে রয়েছেন জনাব আশরাফুল আমিন। জনাব আশরাফুল আমিন, আপনি কেমন আছেন? ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কৃপায় আমি সুস্থ আছি, ভালো আছি। প্রথমেই আজকে আমরা আপনাকে D2K ব্যাকগ্রাউন্ডে সময় দেওয়ার জন্য আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি, এবং আমরা আশা করছি আপনার মাধ্যমে যে কথাগুলো আমরা শোনার জন্য খুব অপেক্ষায় আছি সবাই, আজকে সেই কিছু কথা হলো আমরা শুনতে পারবো, জানতে পারবো ইনশাল্লাহ। তো আমি যেই কথাটা দিয়ে শুরু করতে চাচ্ছি সেটা হচ্ছে আমি সেই ডেস্টিনির শুরু থেকেই আপনাকে ডেস্টিনির সাথে আমি দেখে আসছি। তো সেই আলোকে আমি আপনাকে প্রশ্ন করতে চাই, ডেস্টিনির সাথে আপনার সম্পৃক্ততা কিভাবে হলো, আমি একটু সংক্ষেপে জানতে চাই। ধন্যবাদ। আসলে এই ডেস্টিনির সাথে আমার সম্পৃক্ততা, আমি ডেস্টিনির ফাউন্ডার ডিস্ট্রিবিউটরদের মধ্যে অন্যতম একজন। আপনি যদি আমার CID নাম্বার, যেটাকে আমরা কাস্টমার আইডেন্টিফিকেশন নাম্বার বলি, সেই নাম্বারটা যদি দেখেন, আমার CID নাম্বার হচ্ছে 1041। তো আমাদের ডেস্টিনি 2000 লিমিটেডের CID নাম্বার শুরু হয়েছে 1000 থেকে, এবং তৎকালীন সময়ে 1015 পর্যন্ত বিজনেস সেন্টারগুলো ছিল প্রতিষ্ঠানের, এবং এরপর থেকেই বাকি সেন্টারগুলো বিভিন্ন কর্মকর্তা বা বিভিন্ন ব্যক্তিদের নামে শুরু হয়, এবং সেখানে আমি 1041 নাম্বার ডিস্ট্রিবিউটর, মানে 41তম ডিস্ট্রিবিউটর হিসেবে আমি ডেস্টিনিতে অন্তর্ভুক্ত হই। এবং এটা আমার জন্য অত্যন্ত গর্বের বিষয় যে ডেস্টিনির প্রতিষ্ঠার জন্য যারা কাজ করেছে এবং যারা ডেস্টিনি গঠনের পেছনে মালিকানা ব্যতীত নিঃস্বার্থভাবে পরিশ্রম করেছে, আমি তাদের মধ্যে অন্যতম একজন। এবং ডেস্টিনিতে আমি আমার কর্মজীবনটা শুরু করি একজন ইন্ডিপেন্ডেন্ট ডিস্ট্রিবিউটর, যেটাকে আমরা বলি ক্রেতা পরিবেশক হিসেবে। একটু বলে রাখা ভালো যে ডেস্টিনিতে কাজ করার পূর্বে আমি আরো 2টি মাল্টি লেভেল মার্কেটিং কোম্পানিতে কাজ করেছিলাম, যে কোম্পানি দুটির নাম ছিল যথাক্রমে GGN বা গ্লোবাল গার্ডিয়ান নেটওয়ার্ক, এবং অপরটি ছিল নিউ ওয়ে বাংলাদেশ লিমিটেড। এবং আমরা যারা ডেস্টিনিতে কাজ করি, যারা ডেস্টিনির প্রকৃত ইতিহাসটা জানি, আমরা জানি যে অ্যাকচুয়ালি ডেস্টিনি তৈরি হয়েছে নিউ ওয়ে এবং GGN এর ক্রেতা পরিবেশকদের পুনর্বাসনের লক্ষ্যে। এবং ডেস্টিনি 2000 লিমিটেডের পূর্বে আমি যে 2টি প্রতিষ্ঠানে কাজ করেছি, সেই 2টি প্রতিষ্ঠানে আমি ডিস্ট্রিবিউটর হিসেবেই কাজ শুরু করেছিলাম। বাট একটা পর্যায়ে এসে আমার সেই প্রতিষ্ঠান দুটিতে ট্রেনার এবং প্রেজেন্টার হিসেবে কাজ করার সুযোগ হয়, এবং সেই সূত্র ধরেই আমি ডেস্টিনি 2000 লিমিটেডের উদ্যোক্তা ডিস্ট্রিবিউটরদের মধ্যে একজন, এবং প্রথম যে 6 জন ট্রেনার প্রেজেন্টার ডেস্টিনি নিয়োগ করে তাদের মধ্যে আমি একজন। এবং এটা আমার জন্য আরেকটা বড় প্রাপ্তি যে ডেস্টিনি 2000 লিমিটেডের যতগুলো ভাইটাল রোল আছে, প্রত্যেকটি রোলেই আমি রোল প্লে করেছি বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে। যেমন 2001 সালে আমি ডেস্টিনি 2000 লিমিটেডের ডিস্ট্রিবিউটর হিসেবে কাজ শুরু করি। প্রথম স্টেটমেন্টে আমি কমিশন অর্জন করতে সক্ষম হই, এবং দেন আমি ডেস্টিনি 2000 লিমিটেডের
একজন এনরোলড প্রেজেন্টার হিসেবে নিয়োগপ্রাপ্ত হই, দেন ট্রেনার হিসেবে নিয়োগপ্রাপ্ত হই এবং তৎকালীন বিজনেস কনসেপ্ট অনুযায়ী আমাদের ব্যবসাকে প্রসার করার জন্য বাংলাদেশের বিভিন্ন জেলায় আমাদের শাখা অফিস চালু হয়। আমি বাংলাদেশের ৪র্থ শাখা অফিস, যেটা ঝিনাইদহ, সেই ঝিনাইদহ অফিসের নেট অ্যাডমিনের দায়িত্ব পালন করি এবং ২০০৩ সালে এসে আমি ডেস্টিনি 2000 লিমিটেডের শেয়ার হোল্ডার হিসেবে অংশগ্রহণ করি বা শেয়ার হোল্ডার হওয়ার সুযোগ পাই এবং ২০০৪ সাল থেকে আমি ডেস্টিনি 2000 লিমিটেডের অ্যাকচুয়ালি অ্যাডমিনিস্ট্রেশনে আমি কাজ করা শুরু করি। তো এই ২০০৪ সালে কাজ করা শুরু করার পেছনে একটা ইতিহাস আছে, ছোট্ট করে বলতে হয় যে ২০০৩ সালে যখন ডেস্টিনি 2000 লিমিটেড বাণিজ্যিকভাবে ব্যবসা একটু ক্ষতিগ্রস্ত হয়, তখন আমাদের অনেক ট্রেনার প্রেজেন্টার ছিল, তারা অনেকেই সেমিনার ট্রেনিং নিতে অনাগ্রহ প্রকাশ করে এবং আমাদের যে ট্রেনিং ম্যানেজমেন্টে যিনি দায়িত্বে ছিলেন তৎকালীন ডিআরও মনির সাহেব, তিনি অ্যাকচুয়ালি এই জিনিসটাকে মেনটেন করতে পারছিলেন না। তখন প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমাকে অফার করা হয় যে অ্যাজ এ ম্যানেজার মার্কেটিং এন্ড ট্রেনিং হিসেবে দায়িত্ব গ্রহণ করার জন্য এবং আমি তখন ২০০৪ সালে এই ডেস্টিনি 2000 লিমিটেডের ট্রেনার, প্রেজেন্টার, ডিস্ট্রিবিউটর, নেট অ্যাডমিনের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে আমি ম্যানেজার মার্কেটিং এন্ড ট্রেনিং এর দায়িত্ব গ্রহণ করি এবং সেইখান থেকে আমার অ্যাকচুয়ালি ডেস্টিনির ম্যানেজমেন্টের আমার পথ চলা শুরু। সময়ের বিবর্তনে, বিভিন্ন কারণে, বিভিন্ন প্রয়োজনে আমি এই প্রতিষ্ঠানের ইন্টারনাল অডিটে কাজ করেছি, এই প্রতিষ্ঠানের ম্যানেজার থেকে এজিএম ট্রেনিং হয়েছি, এজিএম ট্রেনিং থেকে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ট্রেনিং হয়েছে এবং সর্বশেষ আমার এই প্রেক্ষাপটে বা এই রোল অফ অনারে আমার সর্বশেষ পদবি ছিল ডেপুটি ডিরেক্টর ট্রেনিং ডেস্টিনি বা ডেস্টিনি 2000 লিমিটেড। এর পাশাপাশি ২০০৮ সাল থেকে এই ডেস্টিনি ট্রেনিংটাকে সুবিন্যস্ত করার লক্ষ্যে আলাদা একটা ট্রেনিং ইনস্টিটিউট বা ট্রেনিং সেন্টার ডেভেলপ করা হয়, যার নাম ছিল ডেস্টিনি সেলস ট্রেনিং সেন্টার। সেই সেলস ট্রেনিং সেন্টারের আমি সিইও হিসেবে দায়িত্ব পালন করি এবং ২০১২ সাল সর্বশেষ যখন আমাদের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা হয় এবং তারা যখন আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আদালতে আত্মসমর্পণ করেন, ঠিক যেদিন তারা আদালতে আত্মসমর্পণ করেন সেই দিন আদালতের আঙিনায় বসে আমাকে 11 সদস্য বিশিষ্ট একটি এক্সিকিউটিভ কমিটি ডেস্টিনি গ্রুপের সকল প্রতিষ্ঠানের জন্য তৈরি করে দেওয়া হয়, যেটাতে স্বাক্ষর করেন জনাব মোহাম্মদ রফিকুল আমিন এবং মোহাম্মদ আলহাজ মোহাম্মদ হোসেন। কারণ তৎকালীন সময়ে তারা ছিলেন চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক। সেই কমিটিতে আমাদের ডিরেক্টর অ্যাডমিন মেজর সাকিবুজ্জামান সাহেবকে আহ্বায়ক এবং আমাকে সদস্য সচিব করে 11 সদস্য বিশিষ্ট একটি এক্সিকিউটিভ কমিটি করা হয়, যারা পরবর্তীতে ব্যবসা পরিচালনার জন্য ডেস্টিনি গ্রুপের দায়িত্বপ্রাপ্ত হন। এবং এই সদস্য সচিব হিসেবে যখন আমি কাজ শুরু করি, তার অল্প কিছুদিনের মধ্যেই এই প্রতিষ্ঠানের বাকি যে আমি ব্যতীত বাকি যে 10 জন সদস্য ছিলেন, তারা প্রত্যেকেই যেহেতু স্ট্রেট চাকরিজীবী ছিলেন এবং তারা যখন প্রতিষ্ঠানের মামলা সংক্রান্ত জটিলতা আঁচ করতে পেরেছিলেন, তখন তারা অফিসে আসা বা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা বা দায়িত্ব পালন করা থেকে তারা বিরত থাকা শুরু করলেন এবং তখন আমরা শেয়ার হোল্ডারদের এবং আমাদের মাননীয় তৎকালীন চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ হোসেন এবং জনাব রফিকুল আমিনের সাথে বিষয়টা নিয়ে আলোচনা করার পর তখন আমাদের একটা ম্যানেজমেন্ট কমিটি গঠন করা হয়, যেখানে কিছু নিবেদিত প্রাণ
কর্মকর্তা ছিলেন এবং বেশ কিছু শেয়ার হোল্ডার ছিলেন, এবং সেই ম্যানেজমেন্টে আমি চিফ কোঅর্ডিনেটর হিসেবে আমি 2012 সালের নভেম্বর মাসে দায়িত্ব গ্রহণ করি এবং 2013 সালের 22শে ডিসেম্বর পর্যন্ত আমি চিফ কোঅর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করি। 2013 সালের 22শে ডিসেম্বর আমি চিফ কোঅর্ডিনেটর পদ থেকে পদত্যাগ করি এবং পরবর্তীতে এই 2013 সাল থেকে 2024 সাল পর্যন্ত প্রাতিষ্ঠানিকভাবে আমার সাথে ডেস্টিনির কোনো প্রাতিষ্ঠানিক পদবি ছিল না। আমি শুধুমাত্র একজন শেয়ার হোল্ডার হিসেবেই আমি যতটুকু সম্ভব আমি আমার দায়িত্ব পালন করার চেষ্টা করেছি। এবং 2022 সালে যখন আদালত আমাদেরকে একটি বোর্ড তৈরি করে দেয়, আমি স্বেচ্ছায় সে বোর্ডের কাছে, বোর্ডের চেয়ারম্যান এবং অন্যান্য সদস্যদের কাছে, বোর্ড মেম্বার বা ডিরেক্টরদের কাছে আমি আগ্রহ প্রকাশ করি যে যেহেতু আমি সর্বশেষ এই প্রতিষ্ঠানের চিফ কোঅর্ডিনেটরের দায়িত্ব ছিলাম, তো আমি তাদেরকে বলি যে আগামী দিনের প্রতিষ্ঠান পরিচালনায় আমার কোনো সহযোগিতার প্রয়োজন হলে আপনারা আমার কাছ থেকে সেই সহযোগিতাটুকু নিতে পারবেন। আমি স্বেচ্ছায় বিনা পারিশ্রমিকে আপনাদেরকে সহযোগিতাটুকু করব। তার কারণ হচ্ছে যে এখানে একটা বড় বিষয় আমি আপনাকে স্মরণ করে দিতে চাই যে ডেস্টিনি 2000 লিমিটেডের আমি একজন শেয়ার হোল্ডার বা আমি একজন ডিস্ট্রিবিউটর, এই দুইটা জায়গা আমাকে যতটা না বেশি দায়িত্বশীল করে, এর চেয়ে অনেক বেশি আমাকে দায়িত্বশীল করেছে ডেস্টিনি 2000 লিমিটেডের আমি ট্রেনার ছিলাম। তো আমার মধ্যে সবসময় একটা জিনিস, একটা অনুভূতি কাজ করতো, একটা নৈতিক দায় কাজ করতো যে সারা বাংলাদেশে, কারণ এটা বলতে দ্বিধা নাই যে বাংলাদেশের ম্যাক্সিমাম নেট অফিসগুলো বা শাখা অফিসগুলোর প্রথম সেমিনার আমি দেখিয়েছি। তো সেই ক্ষেত্রে আমি যে পরিমাণ সেমিনার ট্রেনিং করিয়েছি, আমি নিজ থেকে একটা দায় অনুভব করেছি যে আমি অনেক মানুষকে স্বপ্ন দেখিয়েছি প্রতিষ্ঠানের পক্ষে। এই মানুষগুলো যে স্বপ্নটা নষ্ট হয়ে যাচ্ছে, সেই স্বপ্নটাকে পুনরুদ্ধার করার জন্য আমার কিছু করণীয় আছে। সেই দায়িত্ববোধ থেকে অন্য কোনো বিষয়ের প্রতি আমার কোনো লোভ লালসা বা আকাঙ্ক্ষা ছিল না। জাস্ট একটা নৈতিক দায় থেকে আমি ডেস্টিনিতে কাজ করার বা ডেস্টিনি বোর্ডকে সহযোগিতা করার জন্য আগ্রহ প্রকাশ করি। এবং যখন প্রশান্ত ভূষণ বড়ুয়া, ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন, তখন তিনি আমার সাথে একাধিক মিটিং করে জানতে চান যে অ্যাকচুয়ালি ডেস্টিনিটাকে চালু করার জন্য কি করা প্রয়োজন এবং আমি কি করতে পারবো। তখন আমি তাকে একটা প্রতিষ্ঠানের বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার একটা রূপরেখা প্রকাশ করি এবং আগস্ট বিপ্লবের পর 2024 সালের আমি তখন জীবন জীবিকার তাগিদে, আপনারা জানেন যে 2013 সালে আমি 12 সালে যখন আমি দায়িত্বপ্রাপ্ত হই চিফ কোঅর্ডিনেটর হিসেবে, তখন থেকে আমি প্রতিষ্ঠান থেকে কোনো বেতন ভাতা, পারিশ্রমিক, পারিতোষিক বা কোনো সুবিধা আমি গ্রহণ করতাম না। তো আল্লাহর রহমতে 2012 সাল পর্যন্ত ডেস্টিনি 2000 লিমিটেড থেকে আমি যথেষ্ট ভালো টাকা আয় করেছি। এবং আমি প্রসঙ্গক্রমে বলে রাখি যে এই 2008, 9, 9, 10, 10, 11 এই 3 অর্থ বছরে আমি সরকারকে আমার আয়ের বিপরীতে কর প্রদান করেছি 20, 22, 24 লক্ষ টাকা। তার মানে আপনি বুঝতে পারেন যে যদি আমি 20 লক্ষ টাকা কর প্রদান করি এক বছরে, বা 22 লক্ষ টাকা বা 24 লক্ষ টাকা কর প্রদান করি, নিঃসন্দেহে আমার একটা হ্যান্ডসাম ইনকাম ছিল। তো আমি 2012-13 সালের পরে আমি অ্যাকচুয়ালি, যেহেতু তখন আদালতে আমাদের এই মামলাটা বিচারাধীন ছিল এবং দুদক মামলার তদন্ত কার্যক্রম পরিচালনা করছিল, তো এই 2016 সাল পর্যন্ত আমাকে ম্যাক্সিমাম সময় বিভিন্ন তদন্ত কার্যে সরকারের বিভিন্ন সংস্থার মুখোমুখি হতে হতো এবং একটা আনকমফোর্টেবল জোনের থেকে কিন্তু আমি আসলে চলার চেষ্টা করেছি। তো এরপরে 2000 জীবন জীবিকার তাগিদে 2017 সালে এসে
আমি একটি প্রতিষ্ঠানে আইটি কনসালটেন্ট হিসেবে এবং মার্কেটিং কনসালটেন্ট হিসেবে আমি চাকরি গ্রহণ করি এবং সেই প্রতিষ্ঠানে আমি 2022 সাল পর্যন্ত আমি কন্টিনিউ করি। তো আইটি কনসালটেন্ট এন্ড মার্কেটিং কনসালটেন্ট থেকে পরবর্তীতে সেই প্রতিষ্ঠান আমার পারফরমেন্স বিবেচনা করে আমাকে ডিএমডি হিসেবে নিয়োগ দেয় এবং পরবর্তীতে সেই প্রতিষ্ঠানের থেকে যখন আমি অব্যাহতি নেই, পরবর্তীতে 1 বছর পরে আমি আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে ট্রেনিং কনসালটেন্ট হিসেবে কাজ শুরু করি এবং পাশাপাশি লুমিনাস ওয়ার্ল্ড নামক আরেকটি মাল্টি লেভেল মার্কেটিং কোম্পানিতে আমি তাদের লুম একাডেমির চিফ ট্রেনার হিসেবে আমি কর্মরত ছিলাম। তো 2024 সালের অগস্ট বিপ্লবের পর আমি চিন্তা করলাম যে যেহেতু ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন হয়েছে এবং আমার একটা বিশ্বাস বা আমাদের অনেকেরই বিশ্বাস যে এই হাসিনা সরকারের কারণেই ডেস্টিনি অবরুদ্ধ, যেহেতু এই হাসিনা সরকারের পতন হয়েছে তো সেহেতু আমি একটা ড্রাইভ দেওয়ার চেষ্টা করি ডেস্টিনিকে পুনরুদ্ধার করার বা 45 লক্ষ কর্মসংস্থান প্রত্যাশীদের কর্মসংস্থান ফিরিয়ে দেওয়ার। এবং তখন আমি 2টি প্রতিষ্ঠানের যে চাকরিরত ছিলাম সেই চাকরিটা আমি ছেড়ে দিয়ে আমি সম্পূর্ণ অবৈতনিকভাবে অর্থাৎ বিনা সুবিধা ভোগ করে আমি 6 মাসের জন্য আমি ডেস্টিনি 2000 লিমিটেডের প্রধান সমন্বয়কারী ব্যবস্থাপনা সমন্বয়ক হিসেবে ম্যানেজিং কোঅর্ডিনেটর, অ্যাকচুয়ালি চিফ কোঅর্ডিনেটর নয়, ম্যানেজিং কোঅর্ডিনেটর হিসেবে আমি নিয়োগপ্রাপ্ত হই বা দায়িত্ব গ্রহণ করি এবং সম্পূর্ণ অবৈতনিকভাবে আমি 6 মাস এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি কাজ করি এবং আমার মেয়াদকাল ছিল অক্টোবর থেকে 31শে মার্চ পর্যন্ত। এই অক্টোবর থেকে 31শে মার্চ পর্যন্ত প্রতিষ্ঠানের বোর্ড যে সকল সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং যে সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করার জন্য আমাকে দায়িত্বপ্রাপ্ত করেছে, আমি সেই সিদ্ধান্তগুলো বাস্তবায়নের জন্য কাজ করেছি এবং সেই সিদ্ধান্তগুলো মোটামুটি 70 থেকে 75% আমি বাস্তবায়ন করতে সক্ষম হয়েছি। এবং পরবর্তীতে 31শে মার্চ যখন আমার দায়িত্বের মেয়াদকাল শেষ হয়ে যায়, পরবর্তীতে এই বোর্ড আমাকে আর এক্সটেনশন দেয়নি, মানে আমাকে পুনরায় নিয়োগ করেনি, যার কারণে আমি প্রাতিষ্ঠানিক যেই কর্মকাণ্ড সেই কর্মকাণ্ড প্রাতিষ্ঠানিকভাবে পালন করা আমার পক্ষে সম্ভব ছিল না। বাট একজন ডিস্ট্রিবিউটর হিসেবে, একজন শেয়ার হোল্ডার হিসেবে এবং লক্ষ লক্ষ মানুষের স্বপ্ন বাস্তবায়নকারীর একজন যোদ্ধা হিসেবে আমি আমার অবস্থান থেকে আমি লড়াই সংগ্রামটা অব্যাহত রেখেছিলাম এবং অবশেষে এই চলতি মাসের 15 তারিখে অর্থাৎ এই জুলাই 15 তারিখ থেকে প্রতিষ্ঠানের চেয়ারম্যান, আদালত নিযুক্ত চেয়ারম্যান জনাব ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া পুনরায় আমাকে এই প্রতিষ্ঠানের সিওও এবং চিফ কোঅর্ডিনেটর এই 2টি পদে আমাকে নিয়োগ দান করেন এবং 173 যে রায়টি, যার আলোকে অ্যাকচুয়ালি ডেস্টিনি 2000 লিমিটেড নতুন করে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখছে, সেই 173-এর রায় বাস্তবায়নের পূর্ণাঙ্গ দায়িত্ব আমাকে প্রদান করেন অ্যাজ পার বোর্ড ডিসিশন। তার মানে 173 বাস্তবায়নে বোর্ড যে ডিসিশন গুলো নেবে সেই ডিসিশন গুলো বাস্তবায়ন করার জন্য আমাকে সিওও অর্থাৎ চিফ অপারেশনাল অফিসার এবং চিফ কোঅর্ডিনেটর হিসেবে আমাকে দায়িত্ব প্রদান করেন এবং 15 তারিখে আমি দায়িত্ব গ্রহণ করার পর থেকে অদ্যাবধি আজ পর্যন্ত 173 রায় বাস্তবায়নে যে কাজগুলো ইতিমধ্যে বোর্ড সিদ্ধান্ত গ্রহণ করেছে সেই সিদ্ধান্তগুলো বাস্তবায়নের জন্য আমি অবিরাম কাজ করে যাচ্ছি এবং ইনশাল্লাহ আমি বিশ্বাস করি যে 173 ডেস্টিনিকে যে নতুন জীবন দান করেছে সেই জীবন দান ডেস্টিনির ডিস্ট্রিবিউটরদেরকে ফিরিয়ে দেওয়ার জন্য, অর্থাৎ সেই রায়ের সুফলটা ফিরিয়ে দেওয়ার জন্য মহান রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, আমি আমার
সর্বোচ্চ মেধা, শ্রম সবকিছু দিয়ে আমি এগিয়ে নিয়ে যাব। তো এই হচ্ছে আসলে ডেস্টিনির সাথে আমার শুরু থেকে আজ পর্যন্ত মানে আমার অবস্থান। একটু কথা বলে রাখি, যেটা আপনাদের জানা থাকলে ভালো হবে, যে আগস্ট পরবর্তী সময়ে যখন আমাদের পূর্ববর্তী সময়ে যখন আমাদের প্রতিষ্ঠানের চিফ এক্সিকিউটিভ অফিসার মরহুম ডাক্তার শামসুল হক ভূঁইয়া মারা যান, তখন আমাদের এই প্রতিষ্ঠান যেই দৈনন্দিন প্রশাসনিক ব্যয় এবং প্রশাসনিক অন্যান্য খরচ, এই খরচ যোগান দেওয়ার মতো অবস্থা এই প্রতিষ্ঠানের কারোই ছিল না বা কেউ করছিল না। তো আমি যখন প্রধান ব্যবস্থাপনা সমন্বয়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করি, তো তখন আমি মাননীয় চেয়ারম্যানকে অভয় দিয়েছিলাম, আশ্বাস দিয়েছিলাম যে আমি শেয়ার হোল্ডার এবং বিভিন্ন সোর্স থেকে এই প্রতিষ্ঠানের প্রশাসনিক ব্যয়টা আমি নির্বাহ করার চেষ্টা করব বা যোগান দিব, এবং 2024 সালের অক্টোবর থেকে 2025 সালের 31 মার্চ পর্যন্ত এই প্রতিষ্ঠান পরিচালনার জন্য যে ব্যয়টা দরকার ছিল যৌক্তিকভাবে, সেই ব্যয়টা আমি এবং আমার সাথে আরো বেশ কিছু শেয়ার হোল্ডার সেই যোগানটা দিয়েছেন এবং প্রতিষ্ঠানকে সক্রিয় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এবং পরবর্তীতে মার্চের পরে যখন আবারও প্রতিষ্ঠানের অচল অবস্থা সৃষ্টি হয় এবং আমি যখন 15ই জুলাই নতুন করে আবার দায়িত্ব গ্রহণ করি, তখনও আমি মাননীয় চেয়ারম্যান এবং বোর্ডকে, ডেস্টিনি বোর্ডকে আমি লিখিত প্রস্তাব দিয়েছি যে আমি ডেস্টিনি 2000 লিমিটেডের কার্যক্রম পরিচালনা করা, ব্যবসার কার্যক্রমে ফিরে আসা বা 173/22 বাস্তবায়নের জন্য যে আর্থিক সহযোগিতা দরকার, সেই ক্ষেত্রে আমি 1 কোটি টাকা আমি ডেস্টিনিকে দেওয়ার জন্য লিখিতভাবে বোর্ডকে আমি জানিয়েছি, প্রস্তাব দিয়েছি। এবং বোর্ড যদিও এখনো এই বিষয়ে আমার কাছ থেকে আমাকে কোনো লিখিত উত্তর দেয়নি, কিন্তু ইতিমধ্যেও আমি দায়িত্ব গ্রহণের পরে আমি বিগত দিনের বেশ কিছু দায় এবং আগামী দিনের কাজগুলো করার জন্য যে ধরনের যে আর্থিক সহযোগিতা দরকার, সেটা আমি অব্যাহত রেখেছি। তো এটা আসলে অঙ্কের দিক থেকে কথাটা বলাটা ঠিক হবে না, তবে ইতিমধ্যে বেশ অনেক টাকা আমি আর্থিকভাবে প্রতিষ্ঠানের 45 লক্ষ মানুষের স্বপ্ন বাস্তবায়নের জন্য আমি পুনরায় বিনিয়োগ করেছি, এবং এখানে এই বিনিয়োগ ফেরত পাওয়ার কোনো স্বপ্ন বা আকাঙ্ক্ষা আমার নেই। আমার শুধু একটাই আকাঙ্ক্ষা যে এই 45 লক্ষ মানুষ যারা স্বপ্ন দেখেছে বা যাদেরকে আমরা ট্রেনাররা স্বপ্ন দেখিয়েছি, তাদের স্বপ্নগুলোকে আমি বাস্তবে রূপদান করার জন্য আমি আমার এই শ্রম, মেধা এবং অর্থটা আমি বিনিয়োগ করেছি। এর বিনিময়ে আসলে আমার অন্য কোনো কিছু চাওয়ার নাই। তার কারণ হচ্ছে আপনি বুঝতে পারবেন যে আমি যখন কাজ শুরু করি ডেস্টিনিতে ব্যবস্থাপনা সমন্বয়ক হিসেবে, 2টি প্রতিষ্ঠান থেকে আমি প্রায় 5 লক্ষ টাকা আমি সম্মানী পেতাম, এবং সেই সম্মানীটা বাদ দিয়ে কিন্তু আমি অবৈতনিকভাবে কাজ শুরু করেছি। এবং আমি যে পদবিতে কাজ শুরু করেছি ব্যবস্থাপনা সমন্বয়ক, আপনি যদি এইচআর রুলে দেখেন যে এটা আসলে কোনো রিকগনাইজড ডেজিগনেশন না, জাস্ট আমি কাজ করতে চাই সেই সুযোগটা আমাকে দিয়েছে। এই জন্য আমি বোর্ড চেয়ারম্যান এবং আমার বোর্ড ডিরেক্টরদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, এবং এখনো তাদের প্রতি কৃতজ্ঞ যে তারা পুনরায় আমাকে এই সুযোগটা দান করেছে। এই হচ্ছে আসলে আমার ডেস্টিনির শুরু থেকে আজ পর্যন্ত আমার ইতিবৃত্ত। তো এক কথায় যদি বলি যে অনেকে বলে প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার, মরণ বাংলাদেশ। তো আমি এই কথাটাকে ঠিক এভাবে বলতে চাই যে ডেস্টিনি আমার প্রথম, ডেস্টিনি আমার শেষ। যতদিন বেঁচে আছি ডেস্টিনির সাথেই আমি থাকবো। ডেস্টিনির মুক্তি, ডেস্টিনি 45 লক্ষ মানুষের মুক্তির জন্য কাজ করব। হ্যাঁ, জীবন জীবিকার তাগিদে আর্থিক যে সমৃদ্ধিটা দরকার, হয়তো ডেস্টিনির পাশাপাশি আমাকে যদি অন্য কোনো কিছু করতে হয় সেটা অবশ্যই আমি করব, বাট ডেস্টিনির জন্য আমার চ্যারিটেবল ওয়ার্ক এবং আমার মেধা, শ্রম সবকিছু
আমি বলবো যে এটার অগ্রাধিকার সবচেয়ে বেশি থাকবে। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ জনাব আশরাফুল আমিন। আমি আসলে আপনাকে অনেকগুলোই প্রশ্ন করতাম, যে এই সবগুলো প্রায় প্রশ্নের উত্তর আপনি নিয়ে আসছেন। তো আমার বিশ্বাস যে আমার দর্শক যারা, তারা ইতিমধ্যেই যে কথাগুলো শুনেছেন, যে এই ব্যাকগ্রাউন্ড থেকে উনি উঠে আসছেন, যেভাবে উঠে আসছেন আজকে পর্যন্ত, টোটাল বিষয়টা কিন্তু উনি টেনে এনেছেন আমাদের সামনে। তো আমরা সেই বিষয়গুলো বুঝতে পারবো। এখন জনাব আশরাফুল আমিন, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, আমি নিজেও দেখেছি আপনি যখন দায়িত্বগুলা শেষে এই লাস্ট বারের আগের বার যখন দায়িত্বটা আপনি 6 মাস পালন করলেন, সেখানে অনেকগুলা কাজ কিন্তু এগিয়ে গিয়েছিল। তো সেই ক্ষেত্রে অনেকে কিন্তু আশা আলো দেখেছিল, ভালো একটা অবস্থায় কিন্তু মোটামুটি কোম্পানিটা সামনের দিকে এগিয়ে গিয়েছে, দৃশ্যমান আমরা অনেকগুলা কাজ আমরা দেখতে পেয়েছিলাম। তো যাই হোক, সবকিছু মিলিয়ে অনেক কিছু হয়েছে, এর মধ্যে এটা সবাই জানে। এখন আপনি আবার আদালত নির্দেশিত বোর্ডের দায়িত্বপ্রাপ্ত আপনি লাস্ট এখন আছেন, চিফ অপারেশনাল অফিসার, সিও অ্যান্ড চিফ কোঅর্ডিনেটর হিসেবে আছেন। এরপরও এত কিছু করার পরেও সোশ্যাল মিডিয়ায় আপনার বিরুদ্ধে প্রচুর অভিযোগ আমরা দেখতে পাচ্ছি, প্রচুর অভিযোগ অনেকে করে যাচ্ছেন, বিভিন্ন রকমের অভিযোগ। আমার বিশ্বাস সেগুলো আপনিও দেখছেন। এই বিষয়ে আপনার কতটুকু জানা আছে, বা এই বিষয়ে আপনি কি বলতে চান? আসলে ডেস্টিনি নিয়ে যখন কোনো আলোচনা করতে হয়, তখন আলোচনার 3টি ভাগ থাকে। হ্যাঁ, একটা হচ্ছে যে ইমোশনাল, মানে আবেগী আলোচনা। তো আবেগী আলোচনাটা কিরকম? আবেগী আলোচনাটা হচ্ছে যে আমার মন, আমার আবেগ আমার মনের মধ্যে কিছু প্রশ্ন তৈরি করছে। আরেকটা হচ্ছে নির্দেশিত আলোচনা, যে আমাকে শামীম এই আলোচনাটা করতে বলছে, ইন্টেনশনালি আমি এই আলোচনাটা করছি, এটার মধ্যে আমার আবেগ বিবেক কোনো কিছুই কাজ করছে না। হ্যাঁ, এটা জাস্ট আমি নির্দেশিত হয়ে আলোচনা বা সমালোচনা করছি। আরেকটা হচ্ছে যে নিয়মতান্ত্রিক আলোচনা, যেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি আইন এবং প্রাতিষ্ঠানিক বিধিবিধানকে মেনে আলোচনা করা। তো আমি সোশ্যাল মিডিয়ায় যে আলোচনাগুলো দেখতে পাই, এর মধ্যে আমি আলোচনাগুলোকে সম্পূর্ণ বলবো যে আলোচনাগুলো 2টি ভাগে বিভক্ত। একটি হচ্ছে যে ইমোশনাল টকিং। হ্যাঁ, যে অনেকে মনে করছেন যে আশরাফুল আমিন 2013 সাল থেকে দায়িত্বে ছিলেন না, বিভিন্ন কোম্পানিতে কাজ করছেন, উনি আবার ফিরে আসছেন। হ্যাঁ, তো এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা হচ্ছে টোটালি একটা ইমোশনাল আলোচনা। এটাকে আমি বলবো চাইল্ডিশ আলোচনা। কেন? দেখেন, প্রত্যেকটা মানুষের জীবন জীবিকা নির্বাহের জন্য অর্থের প্রয়োজন হয়। হ্যাঁ, তো আপনি যেমন আপনার জীবন জীবিকার তাগিদে দুবাইতে আছেন। কেন আছেন? যদি বাংলাদেশে আপনার এই ডেস্টিনির মাধ্যমে আপনার আর্থিক সচ্ছলতা নিশ্চিত থাকতো, আমি বিশ্বাস করি আপনি দুবাই যেতেন না। তদ্রূপ যখন 2013 সালে 12 সাল থেকেই যখন আমি কোম্পানি ক্রাইসিসে কোম্পানি চলে আসে, আমার তখন এই কোম্পানিতে বেতন ছিল 3 লাখ প্লাস। তো যখন এই কোম্পানির ইনকাম নাই, বেতন নেওয়াটা একজন মালিক হিসেবে, মানে তখন আমি নিজেকে প্রথমে চিন্তা করলাম যে আমি একজন শেয়ার হোল্ডার, তাহলে যে প্রতিষ্ঠানের আয় নাই সেই প্রতিষ্ঠান থেকে আমি বেতন নিব, এটা আসলে আমার কাছে নৈতিকভাবে আমাকে প্রশ্নবিদ্ধ করেছে। যার কারণে আমি 2012 সালে জনাব রফিকুল আমিন মোহাম্মদ হোসেন স্যার যখন সারেন্ডার করেন, এরপর থেকে আপনারা অডিট হবে, আপনারা দেখবেন যে আমি কিন্তু কোনো বেতন গ্রহণ করিনি। এরপরে হচ্ছে যে 2012 সাল থেকে 13 সাল পর্যন্ত 1 বছর এই প্রতিষ্ঠান পরিচালনার দায়িত্বে আমি এবং আমার কোঅর্ডিনেটেড প্যানেল ছিলেন, যেখানে অধিকাংশ শেয়ার হোল্ডাররা ছিলেন। আমরা 1 বছরের প্রতিষ্ঠানটার পরিচালনা করতে গিয়ে আমাদের যে ক্যাশ লিকুইড ছিল, মানে লিকুইড ক্যাশ ছিল, যেটা আমরা সঞ্চয় করেছি, আমরা সেই টাকাগুলো কিন্তু আমরা এখানে কি করেছি, বিনিয়োগ করেছি, যেটা অডিট হলে আপনারা নিঃসন্দেহে দেখতে পাবেন। হ্যাঁ, সার্ভারে এগুলো সব আছে। এবং 2013 সালে যখন আমি প্রতিষ্ঠান থেকে আমি যখন পদত্যাগ করি যে কোনো কারণে, তখন আমাকে এই প্রতিষ্ঠানের আয়ের পথ তো আমার বন্ধ হয়ে গিয়েছিল 2012 সালে। তো আমার তো পারিবারিক খরচটা আমাকে কি করতে হতো, মেনটেন করতে হতো।
তা আমি সেটা কোথা থেকে করব? তো যেহেতু আমার বৈধ আয়ের বাইরে আমার কোনো অবৈধ আয় করার কোনো স্কোপ ছিল না, তো প্রথম অবস্থায় আমি আমার কিছু সম্পদ বিক্রি করেছি, যেটা আমার ট্যাক্স ফাইলও ছিল। আমি সেই সম্পদ বিক্রি করে আমি 2016 সাল পর্যন্ত আমি পারিবারিক ব্যয় নির্বাহ করার চেষ্টা করেছি। এরপরে 2017 সালে এসে যখন আমি একটা চাকরির অফার পাই, আপনি শুনলে অবাক হবেন যে সেই কোম্পানি আমাকে অফার করে মাত্র 75,000 টাকা। হ্যাঁ? তো আপনি নিশ্চয়ই জানেন যে আমি যখন ডেস্টিনিতে ছিলাম, আমি একদিন একটা ট্রেনিং করালেও কিন্তু এর চেয়ে বেশি টাকা আমার কি ছিল? মানে আয় ছিল। হ্যাঁ? এবং আমি 2011-12 অর্থ বছরে আমার ট্যাক্স ফাইলে আছে আমি আম সম্ভবত 3,90,00,000 টাকা আয় করেছি। মানে 365 দিনে 3,90,00,000 টাকা আয়ের বিপরীতে আমি আয়কর দিয়েছি। তার মানে আপনি যদি হিসাব করেন যে প্রতিদিন আমার আয় কিন্তু 1,00,000 টাকারও বেশি ছিল। হ্যাঁ? তো সেই জায়গায় আমি যখন কর্মহীন হয়ে পড়ি, প্রথমে আমার লিকুইড যে ক্যাশ ছিল সেটাতে আমি ডেস্টিনিতে পুনরায় বিনিয়োগ করেছি এবং আপনারা ডেস্টিনির শেয়ার হোল্ডার লেজার দেখলে দেখবেন যে আমাদের বোর্ড মিটিং এ ডিসিশন হয়েছিল যে প্রত্যেক শেয়ার হোল্ডার যার যত শেয়ার আছে সে সেই পরিমাণ টাকা পুনরায় ডেস্টিনির এই ক্রাইসিস পিরিয়ডে দিবেন এবং আমি আপনাকে ডকুমেন্টস পাঠিয়ে দিব বা আপনি ডকুমেন্টসটা সংগ্রহ করে নিতে পারবেন যে শেয়ার হোল্ডার লেজারে আপনি দেখবেন যে 2013-12 সালে কোম্পানির আহ্বানে আমার শেয়ার ছিল 20,000, মানে আমার টাকা দেওয়ার কথা ছিল 20 লক্ষ, কিন্তু আমি টাকা দিয়েছি 2,06,00,000 টাকা, যেটা মানে সর্বোচ্চ টাকা যারা দিয়েছে তাদেরও 3-4 গুণ। যিনি সর্বোচ্চ দিয়েছেন গোফরানুল হক 50 লাখ, তার চেয়ে 4 গুণ বেশি টাকা আমি দিয়েছি। তার মানে আমার কাছে যে লিকুইড ক্যাশটা ছিল সেটা কিন্তু আমি পুনরায় প্রতিষ্ঠানকে রিকভার করার জন্য আমি কি করেছি, মানে আমি ইনভেস্ট করেছি। তো সঙ্গত কারণে আমি পরবর্তীতে জীবিকা নির্বাহের তাগিদে আমার যে টুকটাক কিছু ল্যান্ড প্রপার্টি ছিল আমি সেগুলো বিক্রি করেছি এবং এক পর্যায়ে যখন আমার আর বিক্রি করার মতো কিছু নাই, কারণ এর মধ্যে বুঝতেই হবে যে বসে খেলে কিন্তু রাজার গুলো কি হয়ে যায়, শূন্য হয়ে যায়। তো আমি 75,000 টাকা বেতনেই কিন্তু আমি চাকরিতে মানে আগ্রহী হই এবং আমি চাকরি শুরু করি এবং সেই প্রতিষ্ঠানে চাকরির পাশাপাশি আমি ব্যবসা করি এবং সেই প্রতিষ্ঠান থেকে আমি সর্বোচ্চ আয়কারী ব্যক্তি হিসেবে আমি কিন্তু মানে আমার ওই প্রতিষ্ঠানের কর্মজীবনটা শেষ করি। তো যখন কেউ প্রশ্ন করে যে আপনি অন্য প্রতিষ্ঠানে কাজ করেছেন, তো সঙ্গত কারণে জীবিকা নির্বাহের তাগিদে আমাকে কোনো না কোনো কাজ করেই কিন্তু জীবিকা নির্বাহ করতে হবে, সেই কারণেই কিন্তু আমি কাজ করেছি। আবার অনেকে বলেন যে আপনি একাধিক প্রতিষ্ঠানে কাজ করেছেন। হ্যাঁ, আমি একাধিক প্রতিষ্ঠানে কাজ করেছি, বাট আমার কাজের ধরনটা একই ছিল, একই কাজ করেছি। যেমন আমি আলফাতে কাজ করেছি। আলফাতে তো আমি তাদের ইন্স্যুরেন্স প্রিমিয়াম বিক্রি করিনি। আমার সেখানে পদবি ছিল কনসালটেন্ট ট্রেনিং। আমি তাদের ট্রেনিং কনসালটেন্ট হিসেবে কাজ করেছি বা লুমিনাস ওয়ার্ল্ডে আমি কাজ করেছি, সেখানেও আমি তাদের চিফ ট্রেনার ছিলাম। তো সেখানে মূলত আমার পারফরমেন্সটা ছিল কি ঘিরে, ট্রেনিং ঘিরে। এবং আপনি যদি আমাকে ডেস্টিনিতেও দেখেন, ডেস্টিনিতে কিন্তু আমার পদবি ছিল ডেপুটি ডিরেক্টর ট্রেনিং বা সিইও ডিএসটিসি, ডেস্টিনি সেলস ট্রেনিং সেন্টারে আমি সিইও ছিলাম। তাহলে আমার ওভারঅল পারফরমেন্সটা কিন্তু ছিল ট্রেনিং ঘিরেই। হ্যাঁ, তো সো আই এম জাস্ট লাইক এ প্লেয়ার, ফুটবল প্লেয়ার। আমি আজকে মোহামেডানে খেলছি, বেটার স্কোপ এসেছে আবাহনীতে, আমি সেখানে আবাহনীতে গিয়েছি। বেটার স্কোপ মুক্তিযুদ্ধে এসেছে, সেখানে গেছি। কিন্তু মালিক হিসেবে আমি কখনো অন্য কোনো কোম্পানির মালিকানায় যাইনি এবং মালিক হিসেবে যে দায়িত্বটা পালন করা প্রয়োজন আমার, সেই দায়িত্বটা আমি পালন করছি। 2022 সালের আগে যেহেতু আমাদের আদালতের নির্দেশনা ব্যতীত কোনো বোর্ড ছিল না, আমরা নিজেরা বোর্ড তৈরি করেছি, তাই আমার কাছে মনে হয়েছে সেই বোর্ডগুলোর গ্রহণযোগ্যতা যথাযথ নয়। কিন্তু যখনই আদালত আপনার বোর্ড গঠন করে দিয়েছে, এবং আমি আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই যে 2023 সালে যখন আমাদের আদালত নিযুক্ত বোর্ডের চেয়ারম্যান ছিলেন বিচারপতি অবসরপ্রাপ্ত মাইনুল ইসলাম চৌধুরী সাহেব, তার উপস্থিতিতে শেয়ার হোল্ডারদেরকে নিয়ে বা বোর্ডকে নিয়ে একটা মিটিং হয়েছিল মহিলা সংস্থা মিলনায়তনে।
আপনি চাইলে সেই মিলনায়তনে আমার বক্তব্যটা আপনারা দেখতে পারেন। আমি কিন্তু সেই মিটিংও একজন শেয়ার হোল্ডার হিসেবে বক্তব্য রেখে ডেস্টিনিকে চালু করার জন্য উদারত আহ্বান জানিয়েছি। তো সর্বোপরি আমি যেটা বলবো, যখনই আমি সুযোগ পেয়েছি আমি কিন্তু তখনই ডেস্টিনির জন্য মন, প্রাণ, ধ্যান, জ্ঞান, অর্থ সবকিছু দিয়ে কিন্তু আমি এগিয়ে এসেছি। এবং এটা আমি আপনাকে বলতে চাই যে আমাদের বোর্ডে 13 জন আমাদের শেয়ার হোল্ডিং ডিরেক্টর আছে। হ্যাঁ, এই 13 জন শেয়ার হোল্ডিং ডিরেক্টর এই প্রতিষ্ঠান পরিচালনার জন্য 2022 সাল থেকে আজ পর্যন্ত, আজকে 2025 সালের জুলাই মাস, হ্যাঁ, আজ পর্যন্ত প্রতি মাসে যে খরচটা যায় তার সেই ব্যয় নির্বাহ করার জন্য একমাত্র বোর্ড ডিরেক্টর সাইফুল আলম রতন ব্যতীত আর অন্য কোনো ডিরেক্টর কোনো আর্থিক সহযোগিতা প্রদান করেননি। তাহলে প্রশ্ন আসে, তাহলে এই যে 2022 সালের সেপ্টেম্বর থেকে অদ্যাবধি প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে, সেই অর্থটা আসছে কোত্থেকে? সেই অর্থটার একটা সিংহভাগ অর্থ দিয়েছেন যতদিন মরহুম শামসুল হক ভূঁইয়া সাহেব জীবিত ছিলেন তিনি, এবং তার মারা যাওয়ার পরে এই প্রতিষ্ঠান পরিচালনায় এখন পর্যন্ত আমি টাকার অঙ্কটা মুখ দিয়ে বলবো না, যে বাকি অর্থগুলো কিন্তু এখনো আমি প্রদান করে আসছি। তো সেই ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ায় আমাকে নিয়ে কি আলোচনা হচ্ছে না আলোচনা হচ্ছে, আমি বলবো দ্যাট ইজ চাইল্ডিশ একটা মানে শিশু সুলভ আলোচনা এন্ড টোটালি ইমোশনাল আলোচনা। এটা গেল একটা পার্ট। দ্বিতীয় পার্ট হচ্ছে যে কিছু মানুষ আছে যারা সমালোচনা করছেন, আমাকে বিভিন্নভাবে বিভিন্ন পদবিতে আখ্যায়িত করছেন, মির্জাফর লাইক দ্যাট। আমি তাদের প্রোফাইল দেখেছি এবং আমি তাদের প্রোফাইল দেখে অবাক হয়েছি যে 2000 তাদের যে এজ, তাদের যে বয়স, 2012 সালে তারা ডেস্টিনির ডিস্ট্রিবিউটর ছিল কিনা এটা নিয়ে আমার বেশ মানে সন্দেহ তৈরি হয়েছে। এবং আমি আপনাকে অনুরোধ করবো যে আপনি যদি একটা ইনভেস্টিগেটিভ জার্নালিজম করেন, আপনি দেখবেন যে তাদের বয়স 25, 26, 30 হবে কিনা সন্দেহ আছে। তো তাহলে যদি আমাদের ডেস্টিনির 2012-13 সালে কেউ একজন ডিস্ট্রিবিউটর হয় এবং তার বয়স যদি তখন 18-20 হয়, তাহলে এই 15 বছরে তার বয়স হতে হবে 35 থেকে 40। তা আমি আসলে ওই জাতীয় কোন লোককে কমেন্টস করতে কি দেখি না। সর্বশেষ কয়েকদিন আগে কয়েকটা পত্রিকায় আমার নামে বেশ কিছু রিপোর্ট এসেছে। তো একজন সাংবাদিক মহোদয়, 2 জন সাংবাদিক আমাকে ফোন করেছেন আমার বক্তব্য নেওয়ার জন্য। তো আমি তাদেরকে বলেছি যে দেখেন, আমি ডেস্টিনি 2000 লিমিটেড এর এই পদবিতে আছি। ডেস্টিনি 2000 লিমিটেড এর একটা নিজস্ব মিডিয়া আছে, বৈশাখী মিডিয়া, এবং ডেস্টিনি 2000 লিমিটেড নামে তথাকথিত বেশ কয়েকটি প্রিন্ট মিডিয়া আছে, যার মধ্যে দৈনিক ডেস্টিনি অন্যতম। তো যদি আমি এই অপরাধগুলো করে থাকি, তাহলে হোয়াই নট বৈশাখীতে রিপোর্ট আসবে? কেন বৈশাখীতে রিপোর্ট আসছে না? হ্যাঁ, কেন দৈনিক ডেস্টিনিতে আমাকে নিয়ে রিপোর্ট লিখছে না? তো যেখানে বৈশাখীর আমি ডেস্টিনির ক্ষতি করছি, ডেস্টিনির মালিকানাধীন প্রতিষ্ঠান হচ্ছে বৈশাখী, তারা রিপোর্ট করছে না, দৈনিক ডেস্টিনি রিপোর্ট করছে না, আপনারা রিপোর্ট করছেন। এখানে আমার একটা প্রশ্ন আসে যে আপনাদের এই রিপোর্টটা আসলে কতটা যৌক্তিক? তা আমাকে একজন এডিটর বলেই ফেললো যে আসলে আমি এখন কনফিউজড হয়ে গেলাম যে আসলেই তো। আর দ্বিতীয় হচ্ছে, যে রিপোর্ট গুলো করা হচ্ছে আমি অর্থ আত্মসাৎ করেছি, আমি টাকা পাচার করেছি, আমি এটা করে ফেলেছি, প্রত্যেকটা জিনিসই কিন্তু ফৌজদারি দণ্ডবিধিত অপরাধ। আমার কথা হচ্ছে যে যদি আমি আসলেই কাজগুলো করে থাকি, তাহলে মিডিয়াতে বলছে কেন, ফেসবুকে প্রচার করছে কেন? আমার বিরুদ্ধে ফৌজদারি দণ্ডবিধিতে মামলা করে দিক। হ্যাঁ, তো আমি শুধু এই দুইটা জায়গা থেকে বলবো যে এটা আসলে ডেস্টিনি বিরোধী একটা চক্রের কাজ, যারা আসলে ডেস্টিনিটাকে আগের রূপে ফিরিয়ে আনতে চায় না। কেন চায় না সে আলোচনা আমি পরে আসবো। তো তারা কেউ হচ্ছে চাইল্ডিশ মেন্টালিটি থেকে তারা এই কাজগুলো করছে, আর দ্বিতীয় একটা পক্ষ করছে হলো নির্দেশিত হয়ে। হ্যাঁ, যে সাম এক্স ওয়াই জেড বলছেন যে আপনারা দেখবেন যে যারা এই কমেন্টস গুলো করে তাদের ম্যাক্সিমামের আইডি গুলোতে তাদের ছবি নাই, ফেক আইডি, এবং তাদের কমেন্টস গুলো অনেকটা কপি পেস্ট। হ্যাঁ, তো কপি পেস্ট তার মানে কি?
এটা আমাদের আজকের এই সোশ্যাল মিডিয়ার যুগে এটা আসলে মানে আপনার পক্ষে ফাইন্ড আউট করা খুব ইজি ব্যাপার যে এটা আসলে কোনো ইয়ে না। তৃতীয় জিনিস হচ্ছে যে বিষয়বস্তুগুলো নিয়ে করছে সেই বিষয়বস্তুগুলো খুবই হাস্যকর একটা বিষয়বস্তু। আমি আপনাকে ছোট্ট একটা প্রমাণ দিতে চাই। কিছুদিন আগে আমি যখন ব্যবস্থাপনা সমন্বয়ক হিসেবে আমি যখন সার্ভার ওপেন করলাম, তো সার্ভার ওপেন করার পরে আমি ইনস্ট্রাকশন দিলাম বা প্রসেসে বললাম যে আগে আমাদেরকে ডিন আপডেট করতে হবে, এটা আমরা বিনা পয়সায় করব। তো আমি দেখলাম যে রাতারাতি ফেসবুকে আমার বিরুদ্ধে প্রচন্ড একটা প্রচারণা শুরু হয়ে গেল যে কেন ডিন আপডেট করতে হবে। হ্যাঁ, ডিন আপডেটের প্রয়োজন কি? আমাদের সমস্ত তথ্য তো ওই ডাটাবেজেই আছে। আর এখন যে ডোমেইনটা চালু হয়েছে www.destiny-night2000ltd.com, এটা ভুয়া ডোমেইন, এইটা ভুয়া জিনিস। হ্যাঁ, এখানে করা যাবে না। আমি তখন হাসতেছিলাম, তার কারণ হচ্ছে যে এই যে লোকগুলো এই প্রচারণাটা করতেছে তারা কিছুদিন পরেই বুঝতে পারবে যে আসলে দিন আপডেটেশন ছাড়া, তথ্য হালনাগাদ করা ছাড়া কিন্তু কাজ শুরু করা যাবে না। কারণ আমার কাছে 2012 সালের ব্যাকআপটা আছে, ডাটা ব্যাকআপ। এখন এই ডাটাটাকে এটা আসলে অ্যাকচুয়াল কিনা এটাকে মিলিয়ে দেখাটা হচ্ছে সবচেয়ে বড় ক্রাইসিস। দেন হচ্ছে যে 2013 সালে শামীম সাহেবের চেহারা কিরকম ছিল আর আজকের শামীম সাহেবের চেহারা কিরকম আছে, এটা আমার চেহারা কিরকম ছিল এখন কিরকম আছে, অনেকের কাছে ডকুমেন্টেশনও নাই। তো আমি যদি ভেরিফিকেশন না করি তাহলে আমি কিভাবে ওই লোকটাকে আগামী দিনে রায় দিব? তো যাই হোক, আমি ওই তখন কোনো উত্তর দেইনি। তার কারণ হচ্ছে তাদের বক্তব্য ছিল যে www.destiny2000ltd.com এটা হচ্ছে ভুয়া ডোমেইন, 2 নাম্বার ডোমেইন, এটা ডেস্টিনির ডোমেইন না। ডেস্টিনির অরিজিনাল ডোমেইন কোনটা? www.destiny-2000ltd.com। তা আমি শামীম ভাইকে অনুরোধ করবো যে আপনি জাস্ট 7 ডেজ আমাকে সময় দেন। ইনশাআল্লাহ 7 ডেজ এর মধ্যে আপনি দেখবেন যে আমরা যে ডোমেইনে লগ ইন করবো সেই ডোমেইনটা হবে www.destiny-2000ltd.com, মানে সেই যেটাকে তারা অরিজিনাল বলছে সেটাতে আমরা ডোমেইন লগ ইন করবো। তো অ্যাকচুয়ালি ডোমেইনের ব্যাপারটা আপনারা বুঝেন যে .net, .com, .info, .organ, মানে সিমিলার অনেকগুলো ডোমেইন কিন্তু আমি সেই 2013 সাল থেকে কিনে রেখেছি যেন অন্যরা এই ডোমেইন গুলো নিয়ে যেতে না পারে, কারণ আইডেন্টিটির ক্ষেত্রে এই ডোমেইন গুলো খুবই গুরুত্বপূর্ণ। তো এখন প্রশ্ন হচ্ছে যেই ভদ্রলোক এই কথাগুলো বলছেন, তো সেই ভদ্রলোক যখন দেখবেন যে www.destiny-2000ltd.com ডোমেইন চালু হয়ে গেছে, তখন তিনি নিজেকে কি উত্তর দিবেন সেটাই আমি এখন ভাবছি। দ্বিতীয়ত, আমি আজকেও দেখেছি একজন বলছেন, লিখেছেন যে আমি আমার বাজার নামক একটা প্রতিষ্ঠানের অপকর্ম করে আমি জেল খেটেছি। আমি ওনাকে আহ্বান জানিয়েছি যে ভাই, আমি যদি আমার বাজার লিমিটেড কেন্দ্রিক কোনো মামলার আসামি হয়ে থাকি আপনারা এটা একটু প্রমাণ করেন। কারণ আমি জেলে গিয়েছি কথা সত্য, কি জন্য গিয়েছি? আমি রাজনৈতিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে আমি সম্পৃক্ত ছিলাম 2018 সালের আগে। আমার নামে বেশ কিছু গায়েবী মামলা হয়েছে নির্বাচনকে কেন্দ্র করে, এবং সেই সময় আমি গ্রেফতার হই এবং 5.5 মাস জেল খেটে 19 মার্চ 2019 আমি বের হয়ে আসি। আমার সেই মামলাগুলো রাজনৈতিক মামলা এবং ইতিমধ্যে এই মামলাগুলো কিন্তু প্রত্যাহার হয়ে গেছে। তাহলে এখন একটা জিনিস হচ্ছে কি, যে এই জিনিসগুলো হচ্ছে ইন্টেনশনাল কেন? ইন্টেনশনাল হচ্ছে যে একটা গোষ্ঠী প্রমাণ করতে চায় যে মিস্টার এক্স মিস্টার ওয়াই ছাড়া আসলে ডেস্টিনি চলবে না। কিন্তু আজকে দেখেন পৃথিবীটা হচ্ছে প্রযুক্তি নির্ভর, কোনো ব্যক্তি নির্ভর না। আমি জাস্ট ডেস্টিনিকে এমন একটা প্ল্যাটফর্মে নিয়ে যেতে চাই, এমন একটা জায়গায় নিয়ে যেতে চাই যেখানে ব্যক্তি কোনো বিষয় থাকবে না, বিষয়টা হবে সিস্টেম। আশরাফুল আমিন আজীবন বাঁচবে না। হ্যাঁ, আমি অবিনশ্বর নয়, প্রত্যেক মানুষকেই তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তো ডেস্টিনি যেন আমার মৃত্যুতে, আমাদের অনেকের মৃত্যুতে যেন পরবর্তী প্রজন্মের জন্য ক্ষতিগ্রস্ত না হয়, থমকে না যায়, সেই দিক নিয়ে আমি কাজ করছি। তাহলে এটা হলো দ্বিতীয় পার্ট। তৃতীয় পার্ট আমি বলবো যে যারা ফেসবুকে লিখছেন যে সিওও নামে কোনো পদ আছে কিনা, এখন তাদের সাথে তর্ক করার মতো মেন্টালিটিটা আসলে সময়টা আমার নাই। কারণ আজকের দিনে আমরা এআই এর যুগে আছি, হ্যাঁ, আমরা গুগলের যুগে আছি। আমরা যদি জাস্ট লিখি
হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ সিওও, তাহলে কিন্তু আমরা সিও ডেফিনেশনটা পেয়ে যাই। আমরা যদি দেখতে চাই যে হোয়াট ইজ দ্য মানে ডিফারেন্স বিটুইন সিইও এন্ড সিও, সেখানেও কিন্তু আমরা পেয়ে যাই যে সিইও হচ্ছে ফার্স্ট পোস্ট এন্ড সিইও হচ্ছে সিও হচ্ছে সিইওর আন্ডারে সেকেন্ড পোস্ট। তো এগুলো আসলে কিছু পেইড বলবো আমি এদেরকে, পেইড প্রচারকারী। যে আমরা অনেক সময় রাজনৈতিক দলে দেখি না যে মিছিল করার জন্য কিছু পেইড লোক থাকে, তারা এই দলের মিছিল করে, আবার কিছুক্ষণ পরে জার্সি চেঞ্জ করে ওই দলের মিছিল করে। এরা হচ্ছে জাস্ট এরা। তাই এইদের ব্যাপারে আমার আসলে কোনো বক্তব্য নেই। এখন আপনি বলতে পারেন যে হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে আমাদের একজন আইকনিক লিডার, আমাদের এটা কি বলবো যে মহাগুরু আমরা যাকে বলি সম্পর্কে, যিনি আমার চাচা, তিনিও আমার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ করেছেন। তো আমার প্রশ্ন হচ্ছে যে প্রথম দুইটা জায়গায় আমি এটার উত্তর দিতে চাই, ক্লারিফাই করতে চাই। একটা হচ্ছে যে সম্পর্কে তিনি আমার চাচা, হ্যাঁ, যদি আমি কোনো অন্যায় অপরাধ করি, প্রথমত হচ্ছে পারিবারিক ভাবে তো এর একটা বিষয় থাকে। আচ্ছা ধরেন আমি খুবই খারাপ পারিবারিক ভাবে, আমাকে উনি আটকাতে পারছেন না, তাহলে প্রাতিষ্ঠানিক ভাবে তো তিনি আমার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারেন। আমি খুব অবাক হয়েছি যে উনি যখন বের হয়ে বাইরে আসলেন, আসার পর উনি রাজনৈতিক দল করলেন। তো রাজনৈতিক দল যখন উনি করলেন, তখন উনি ঘোষণা দিলেন যে আমি কেন রাজনৈতিক দল করলাম। আমি রাজনৈতিক দল করলাম, আমি 5ই আগস্ট থেকে 10ই আগস্ট দেখলাম যে জেলখানা পুরো খালি হয়ে গেছে, হ্যাঁ, সবাইকে ছেড়ে দিচ্ছে। আমি জেলারের কাছে দৌড়াই গেলাম, যাওয়ার পর জেলার বললো আপনি তো কোনো রাজনীতি করেন না, যার কারণে আপনারা আমরা ছাড়তে পারতেছি না। তখন আমি সিদ্ধান্ত নিছি যে আমি একটা রাজনৈতিক দল করব। সম্প্রতি সময়ে আমি ওনার আরেকটা জুম মিটিং এ প্রায় 900 মানুষের উপস্থিতিতে আমি দেখলাম যে উনি আবার বক্তব্য দিলেন যে উনি রাজনৈতিক দল করেছেন আমাকে ঠেকানোর জন্য, এবং উনি স্পষ্টভাবে বলছেন যে আশরাফুল আমিন একটা শক্তিশালী রাজনৈতিক দলের 72 নং ওয়ার্ডের আমার জানা মতো সাংগঠনিক সম্পাদক, সে রাজনৈতিক সাইনবোর্ড ব্যবহার করে অনেক ক্ষমতার অপব্যবহার করছে, তাকে ঠেকানোর জন্য আমি রাজনৈতিক দল করছি। তো এইখানে যখন একই ব্যক্তি সকালে এক কথা বলছেন, বিকালে আরেক কথা বলছেন, তখন আমার কাছে কথাগুলো গুরুত্বহীন হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো যার কারণে আমি আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পর্কে এক কথায় বলবো, there is 3 kinds of people are involving in this project. One is childish, যারা হচ্ছে ইমোশনাল জায়গা থেকে অভিযোগটা করছেন। দ্বিতীয়ত হচ্ছে তারা হচ্ছে পেইড অ্যান্ড ইনস্ট্রাক্টেড, তাদেরকে কিছু পয়সাপাতি দেওয়া হচ্ছে এবং ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে যে এর বিরুদ্ধে লেখো। আর তৃতীয় একটা পক্ষ আছে যে যারা আইন কানুন কোনো কিছু না বুঝেই বিচার মানি না তাল গাছ আমার, সেভাবে করছেন। তো এই হচ্ছে আমার বিরুদ্ধে আনিত অভিযোগের বিরুদ্ধে আমি একটি কথাই বলবো। তবে হ্যাঁ, আমি সততার সাথে একটা জিনিস আপনার মাধ্যমে আহ্বান করতে চাই। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আমি দায়িত্ব গ্রহণ করার পরে প্রথম যে কাজটা করেছি, আমি বাংলাদেশের 3টি পত্রিকায় স্পেশাল অডিট আহ্বান সম্পন্ন করার জন্য অডিটর আহ্বান করেছি, এবং এটা আমি করেছি আদালতে 173 যে রায়ের আলোকে স্পেশাল অডিটের একটা নির্দেশনা আছে, সেই নির্দেশনা বাস্তবায়নের জন্য। তো ইনশাল্লাহ আমি এতটুকু আশাবাদী যে 2001 সাল থেকে 2012 সাল পর্যন্ত আমি আমার সততার প্রমাণ রাখতে সক্ষম হয়েছি, এবং আগামী দিনেও আমি আমার সততার প্রমাণ রাখতে আমি কি হব, সক্ষম হব। এই অভিযোগকে আমি প্রত্যাখ্যান করি না, প্রত্যাখ্যান করার কিছু নাই। তার কারণ হচ্ছে কখনো ভুল প্রশ্নের সঠিক উত্তর হয় না। তো যেহেতু ভুল প্রশ্নের কখনো সঠিক উত্তর হয় না, তাদের বক্তব্যকে আমি প্রত্যাখ্যান করি না। তবে আমি প্রতিষ্ঠানের স্বার্থে যে কোনো তদন্ত বা যে কোনো আইনি পদক্ষেপ আমার বিরুদ্ধে গৃহীত হলে আমি সততার সাথে সেই পদক্ষেপকে স্বাগত জানাবো, এবং আমি ফেস করে আমি বিশ্বাস করি যে আমি আমার সততাটুকু আপনাদের সামনে উপস্থাপন করতে সক্ষম। ধন্যবাদ। অনেক ধন্যবাদ জনাব আশরাফুল আমিন। এতক্ষণ যে অভিযোগগুলোর কথা আমরা শুনলাম সেগুলো হচ্ছে বেশিরভাগ ডেস্টিনি রিলেটেড না, আসলে ব্যক্তি কেন্দ্রিক আক্রমণাত্মক কিছু অভিযোগ যেগুলো আসছে। কিন্তু কিছু অভিযোগ আমার কাছে যেগুলো আছে, আমি যেগুলো সংগ্রহ করেছি, সেগুলো আপনি
ডেস্টিনির কল্যাণের জন্যই আমার মনে হয় করেছেন, তারপরে সেই অভিযোগগুলো আপনাদের কেন আসছে আমি ঠিক জানি না। আমি কিছু আপনাকে তুলে ধরতে চাই। যেমন আদালত নিযুক্ত বোর্ডকে আপনি আদালতের নির্দেশনা বাস্তবায়নে আপনি সহযোগিতা করেছেন, এইখানে কি অপরাধ আপনার হয়েছে আমি ঠিক জানি না, আপনি বলবেন। তারপর আপনার প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত কর্মকর্তা কর্মচারী যারা আছে তাদেরকে আপনি বেতন প্রদান করেছেন, এই নিয়ে অভিযোগ আছে। প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স নবায়ন করা নিয়ে অভিযোগ আছে। প্রতিষ্ঠানের সার্ভিস চার্জ, বিদ্যুৎ বিল প্রদানের মাধ্যমে প্রতিষ্ঠানের কার্যালয়কে সচল রাখছেন আপনি, এই বিরুদ্ধে অভিযোগ আছে। এরকম অনেকগুলো অভিযোগ আছে। আমার বিশ্বাস এগুলো আপনি নিজেও জানেন। এই সমস্ত অভিযোগগুলো নিয়ে আপনি কি বলবেন? হ্যাঁ, ধন্যবাদ। আসলে প্রথমে বলছি যে এই অভিযোগগুলোর মজার একটা বিষয় হচ্ছে কি, যে কোনো একজন ব্যক্তি বলছেন যে ও এত টাকার মালিক হলো কোথা থেকে। হ্যাঁ, তো আমি তো আপনাকে বললাম যে আমি যদি শুধু 9, 10, 11, 3 অর্থ বছরের আমার ট্যাক্স ফাইলটা আপনাকে মানে দেখাই এবং সেখানে আমি যে পরিমাণ আয়কর দিয়েছি, সেই আয়কর থেকে আপনি বুঝতে পারেন যে আমি কত টাকা আয় করেছি। আর দ্বিতীয়ত হচ্ছে দেখেন, আমি 2012 সালেও যেখানে থাকতাম, আপনি হয়তো এটাও জানেন যে ডেস্টিনিতে প্রথম BMW গাড়ি আমি ক্রয় করেছি। এবং ডেস্টিনিতে প্রথম পাজেরো গাড়িটাও কিন্তু কাজ ছিল, আমারই ছিল। হ্যাঁ। তো যখন কেউ BMW কিনে নাই তখন আমি BMW কিনেছি, যখন কেউ পাজেরো কিনে নাই তখন আমি পাজেরো গাড়ি কিনেছি। তাহলে আমি টাকা কোথায় পেয়েছি? এবং আমি লাস্ট এই বসুন্ধরায় আসার আগে আমি যেখানে থাকতাম সেটা হচ্ছে বনানী। তো বনানী রেসিডেন্সিয়াল এরিয়ার ফ্ল্যাট ল্যান্ড ভ্যালুর দাম বেশি না বসুন্ধরার দাম বেশি? নিঃসন্দেহে বনানীটার দাম বেশি। তা আমি বনানীর ফ্ল্যাটটা বিক্রি করে সেই টাকা দিয়ে আমি কোথায় এসেছি? হ্যাঁ, আমি বসুন্ধরায় এসেছি। তো এখন আমার যতটুকু মনে পড়ে যে আমি 2008-9 সালে আমি রংপুরে কিছু জায়গা ক্রয় করেছিলাম। তখন জায়গার মূল্য অনুযায়ী আমার ট্যাক্স ফাইলে আছে সমস্ত জায়গার হিসাব। তা আমি প্রায় 1,19,00,000 লক্ষ টাকার জায়গা ক্রয় করেছি। তো সেই জায়গাটা আমি সম্প্রতি সময়ে বিক্রি করেছি। তো কত টাকায় বিক্রি করতে পারি? মানে 8-9 সালে কিনা জায়গা 15-16 বছর পরে এটার দাম কত হতে পারে? তা আইডিয়া করেন। তা আমি বিক্রি করেছি, আমি তো যে ফ্ল্যাটে থাকি সে ফ্ল্যাটে থাকি 2019 সাল থেকে। হ্যাঁ, তো আমি তো অর্থ উপার্জন করেছি ভাই। হ্যাঁ, এখন এই অর্থগুলোর মধ্যখান থেকে আমি যখন প্রতিষ্ঠানকে সহযোগিতা করছি, আর যা অন্যরা যখন প্রতিষ্ঠানের অর্থ আত্মসাৎ করার বা প্রতিষ্ঠানের বিভিন্ন সম্পদকে বিভিন্নভাবে নিজ দখলে রেখে ভোগ করার প্রতিযোগিতায় লিপ্ত রয়েছে, তো তারা তো এই বিষয়ে প্রশ্ন করবেই। যে কোনো একজন বলেই বসেছেন তার কাছে কি আলাউদ্দিনের চেরাগ আছে? ভাই, আমার কাছে আলাউদ্দিনের চেরাগ নাই। আপনি আমার জাস্ট আমার ট্যাক্স ফাইলটা আপনি দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার কাছে যে অর্থগুলো ছিল আপনি প্রতিষ্ঠানের জন্য 1 টাকাও দিচ্ছেন না। আপনার প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক ব্যয় নির্বাহের জন্য 1 টাকাও দিচ্ছেন না। প্রতিষ্ঠানে যখন বিদ্যুৎ লাইন কেটে দিয়েছে, প্রতিষ্ঠান যখন 3 দিন অন্ধকারে ছিল, ডেস্টিনি 2000 লিমিটেডের আদালত নিযুক্ত বোর্ডের একজন মেম্বারও এই লাইট ইলেকট্রিসিটি সংযোগ ফিরিয়ে আনার জন্য 1 টাকা দেয়নি। 5 দিন এই অফিসে ফিল্টার নষ্ট হয়ে গেছে, আমাদের কর্মচারীরা পানি খেতে পারে নাই। এই ফিল্টার কেনার টাকা দেওয়ার মতো লোকও ডেস্টিনি 2000 লিমিটেডে কি ছিল না। ট্রেড লাইসেন্স নবায়ন করার মতো টাকা ডেস্টিনি 2000 লিমিটেডের লোকের ছিল না। ডোমেইন হোস্টিং আপনি আমাকে বলেন, ডেস্টিনি 2000 লিমিটেডের যে ডোমেইন নিয়ে কথা, কত টাকা একটা ডোমেইনকে রিনিউ করতে বছর কত টাকা লাগে? সে ডোমেইন কি কেউ রিনিউ করেছে? করেনি। এইটা 12 বছর ধরে রিনিউ করতে 12,000 টাকা লাগতো। তাহলে এই কাজগুলো তো করেনি, কারণ ডেস্টিনি তো তাদের না, ডেস্টিনির সম্পদটা তাদের। ডেস্টিনিকে ভোগ করতে পারবে তারা। আজকে আক্ষেপ করে বলতে চাই না, বৈশাখী টিভি ডেস্টিনির 98% মালিকানায় আছে। বৈশাখী টিভি থেকে তো কোনো টাকা, আমরা 123 কোটি টাকা বৈশাখী টিভি থেকে পাই, বৈশাখী টিভিতে কোনো টাকা ডেস্টিনি 2000 লিমিটেডকে প্রদান করছে না। আজকে আরো গুরুত্বপূর্ণ কথা বলি, যেটা বলা আমার উচিত না, তারপরে বলছি, কথার কারণ প্রেক্ষাপটে বলছি। ডেস্টিনি 2000 লিমিটেডের আপনি জানেন যে যখন মামলাটা হওয়ার পর তদন্ত স্বার্থে আমাদের সকল ব্যাংক অ্যাকাউন্ট এবং আমাদের অধিকাংশ সম্পদ জব্দ করা হয়, রিসিভারের তত্ত্বাবধানে নেওয়া হয়। আমি 2012 সালে যখন প্রতিষ্ঠান পরিচালনার দায়িত্বে আসি, তখন আমি তৎকালীন সময়
আমি আদালতে শরণাপন্ন হয়ে প্রাতিষ্ঠানিক কার্য সম্পাদন করার জন্য আমি আদালতের কাছে আবেদন করি যে তদন্ত কাজে সহযোগিতা করার জন্য আমাকে প্রতিষ্ঠানের কিছু ফ্লোর ব্যবহার করার অনুমতি দেন, তা না হলে আমি তদন্ত কাজে সহযোগিতা করব কিভাবে? তখন আদালত আমাকে ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড, ডেস্টিনি ট্রি প্লান্টেশন লিমিটেড এবং ডেস্টিনি 2000 লিমিটেডের কিছু ফ্লোর ব্যবহার করার জন্য আমাকে অনুমতি দিয়েছে। আপনি জানলে অবাক হবেন যে সর্বশেষ 2025 সালের 15ই জানুয়ারি আমাদের যে সর্বশেষ রায় হয়েছে, সেই রায়ে সমস্ত সম্পদ ইনক্লুডিং ব্যাংক অ্যাকাউন্ট ট্রাস্টের বরাবরে বাজেয়াপ্ত করা হয়েছে। রায়টা হয়েছে 15ই জানুয়ারি। নিয়ম অনুযায়ী 60 দিনের মধ্যে আমাদেরকে আপিল করার কথা, 60 দিনের মধ্যে এই রায়ের বিরুদ্ধে। আপনি জানলে অবাক হবেন যে 60 দিন না 90 দিনের মধ্যে এই সম্পদ অবমুক্ত বা এই রায়কে স্থগিত করার জন্য কেউ আপিল করার প্রয়োজনীয়তা অনুভব করেনি। কারণ এই আপিল করতে গেলে যে নথিপত্র উঠাতে হবে সেখানে প্রায় 10 থেকে 15 লক্ষ টাকা নথি উঠাতে হবে এবং এই আপিলটা করার জন্য সিনিয়র লয়ার সহ খরচ আছে আরো 10 থেকে 15 লক্ষ টাকা। তাহলে এই 25 লক্ষ টাকা খরচ করে আপনার আপিল করবে এরকম একটা লোক ডেস্টিনিতে খুঁজে পাওয়া যায়নি। তবে আমি আপনাকে জানিয়ে রাখি, ইতিমধ্যে কিন্তু আমি ডেস্টিনি 2000 লিমিটেড এবং ডেস্টিনি ট্রি প্লান্টেশন লিমিটেডের সম্পদ এবং ব্যাংক অ্যাকাউন্ট বাজেয়াপ্তের বিরুদ্ধে আমি উচ্চ আদালতে আপিল করেছি এবং সেই আপিলের শুনানি ইনশাল্লাহ হয়ে গেছে এবং আমি আশাবাদী আমরা আদালত থেকে ন্যায় বিচার পাবো এবং এই ন্যায় বিচার পেলে নিম্ন আদালত বা বিচারিক আদালত যেই বাজেয়াপ্তের রায়টা দিয়েছে সে রায়টা স্থগিত হয়ে যাবে। তার মানে ডেস্টিনি তার সম্পদগুলো আবার নিজের তত্ত্বাবধানে আনার একটা রাস্তা তৈরি হবে। তাহলে এই যে 25 লক্ষ টাকা এখানে খরচ হয়েছে, ভাই এই টাকাটা যারা সমালোচনা করছে তাদেরকে প্রশ্ন করে জিজ্ঞাসা করে দেখেন তো যে তারা জানে কিনা বা তারা এখানে একটা টাকা কন্ট্রিবিউট করেছে কিনা। তো তাহলে এই টাকাটা তো আমি কন্ট্রিবিউট করেছি ভাই। তাহলে আমার এই অর্থটা এই 45 লক্ষ মানুষের টাকায় ক্রয়কৃত সম্পদ, তাদের স্বপ্ন, এটা অবরুদ্ধ বাজেয়াপ্ত হয়ে যাচ্ছে। সেটাকে যদি আমি ফিরিয়ে আনার জন্য চেষ্টা করি এবং এই চেষ্টার কারণে যদি আমি সমালোচিত হই তাহলে আমি আরো কোটি বার সমালোচিত হতে চাই। এইগুলো যদি আমার অপরাধ হয় তাহলে এরকম অপরাধ আমি আরো কোটি বার করতে চাই। তার কারণ হচ্ছে আমার কাছে ব্যক্তির চেয়ে আমার 45 লক্ষ ডিস্ট্রিবিউটরের স্বার্থটা অনেক বড়। ধন্যবাদ আপনাকে। অনেক অনেক ধন্যবাদ জনাব আশরাফুল আমিন। আসলে এখানে আমি অনেকগুলো প্রশ্ন করার ছিল, অনেকগুলো অভিযোগ ছিল, যে অভিযোগগুলোর আপনি উত্তর দিয়েছেন। অ্যাকচুয়ালি প্রিয় দর্শক, একটা বিষয়ে আমরা বলতে চাই আমাদের এই প্রোগ্রামের পক্ষ থেকে, সেটা হচ্ছে আমরা ডিটুকে ব্যাকগ্রাউন্ড অনুষ্ঠানটা পরিচালনা হচ্ছে, প্রচারিত হচ্ছে শুধুমাত্র ডেস্টিনি 2000 লিমিটেড এবং তার 45 লক্ষ ক্রেতা পরিবেশক বিনিয়োগকারীর স্বার্থে। তো আজকে জনাব আশরাফুল আমিন আমাদের সাথে কথা বলছেন। তিনি কিন্তু আজকে আদালতের যে বোর্ড, সেই বোর্ড কর্তৃক উনি অ্যাপয়েন্টেড পারসন, এই মুহূর্তে সিওও এবং চিফ কোঅর্ডিনেটর হিসেবে আছেন। তো উনি যে কথাগুলো বলেছেন বাংলায় বলেছেন এবং যুক্তি দিয়ে, প্রমাণ দিয়ে, বাস্তবতা দিয়ে বলেছেন। সেই কথাগুলো শুনে বিবেচনা করার দায়িত্ব হচ্ছে আপনার। আপনারা যারা সমালোচনা করছেন, সত্যিকার ভাবে যে বিষয়গুলো ডেস্টিনি এবং তার সকল ক্রেতা পরিবেশক বিনিয়োগকারীদের স্বার্থে আঘাত হানছে বা ক্ষতি করে যাচ্ছে, আপনারা যদি সেই জায়গায় আপনাদের এই সমালোচনাটা করে যেতেন, আমার মনে হয় এই 45 লক্ষ মানুষের কল্যাণের জন্য আপনি কিছু করতেন বা কিছু করার আপনি সেই যোগ্যতাটা আপনার প্রকাশ হতো। বাট আপনি যে কাজটা করছেন, যেটা আমিও দেখি, সেটা হচ্ছে ডেস্টিনির পক্ষে বা ডেস্টিনিকে চালু করবার জন্য যে কাজগুলো আমরা দেখতে পাচ্ছি দৃশ্যমান হচ্ছে, সেই কাজগুলোর সমালোচনা আপনারা করছেন। এটা খুবই দুঃখজনক বিষয়। আমার কথা হচ্ছে কি, আমি আজকে জনাব আশরাফুল আমিন আমাদের সাথে কথা বলছেন বা উনি দায়িত্বে থাকাকালীন সময়ে যে কাজগুলো হয়েছে ওগুলো দৃশ্যমান, আমরা সবাই দেখছি, বা উনি আজকে সরাসরি আমাদের সবার সামনে এসে কথাগুলো বলছেন।
এখান থেকে আপনি নিজে মিলিয়ে নেবেন, বা উনি চ্যালেঞ্জ করেছেন, যদি উনি ওইরকম অপরাধী হয়ে থাকেন, যদি ওনার মধ্যে সেই ভুল সেই প্রবলেম থেকে থাকে, আপনি সরাসরি সে অভিযোগ নিয়ে আসতে পারেন, আদালতে যেতে পারেন, সবকিছুই কিন্তু উনি বলেছেন। এবং কিভাবে উনি ডেস্টিনিকে ওনার নিজ নিজ দায়িত্বে কন্ট্রিবিউশন করে আজকে এতটুকু পর্যন্ত উনি এখনো লেগে আছেন, আমার বিশ্বাস যে এই বিষয়গুলো আমাদের সকলের একটু হলেও বিবেচনা করা উচিত। কারণ আপনি যদি কালোকে কালো না বলেন, সাদাকে সাদা না বলেন, তাহলে এখানে কিন্তু আপনার হক কিন্তু আদায় হচ্ছে না। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যাই হোক, জনাব আশরাফুল আমিন, আমরা এখন আর অভিযোগের পাতায় আমরা থাকবো না, আমরা একটু সামনে আগাই। আমার মনে হয় সেই কথাগুলো আমাদের দর্শকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে আমাদের আদালতের যে রায় সংক্রান্ত বিষয়ে আমি দু একটা বিষয় একটু জানতে চাচ্ছি আপনার কাছে। সেটা হচ্ছে প্রথমত, এই রায়ের প্রেক্ষাপটটা কি, এই বিষয়ে আপনি একটু বিশ্লেষণ করবেন প্লিজ। ধন্যবাদ। অতি সম্প্রতি আসলে আমি কখনোই আপনাদের কোন মিডিয়া, সোশ্যাল মিডিয়া বলেন, পাবলিক মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া, আমি কোন মিডিয়ারই আসলে আমি মুখোমুখি হতাম না যদি না আমার বোর্ড চেয়ারম্যান একটা বিষয় আমাকে ক্লিয়ার করার জন্য নির্দেশ না দিতেন। সেটা হচ্ছে যে তিনি আমাকে বলেছেন যে আদালত যে 173/2022 যে রায়টা দিয়েছেন, এই রায় নিয়ে অপপ্রচার হচ্ছে, এই রায় নিয়ে মিথ্যাচার হচ্ছে। তো তিনি আমাকে বলেছেন যে পাবলিকলি এই রায় পাবলিশ করতে এবং এই রায়ের অন্তর্নিহিত কথাগুলো বা এই রায়ের নির্দেশনাগুলো ডেস্টিনির সকল ডিস্ট্রিবিউটররা যেন জানতে পারে, সে বিষয়ে আমাকে তৎপর হওয়ার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। এই নির্দেশনার কারণেই কিন্তু আমি আপনার সাথে আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে সম্মত হয়েছি। এছাড়া আমি আমার ব্যক্তিগত কোনো সমালোচনা, অপরাধ, কৃতিত্ব, কর্তৃত্ব এই বিষয়গুলো নিয়ে আমি খুব একটা আগ্রহী না আলোচনা করতে।